আগের দিন আমরা অপরচুনিটি কস্ট সম্পর্কে বুঝে নিয়েছিলাম। আজকে আমরা দেখব অপরচুনিটি কস্ট এই কনসেপ্টের অ্যাপ্লিকেশান কী। মানে অপরচুনিটি কস্টটা আমাদের নর্মাল লাইফে আমরা কোন জায়গাটা ইউজ করি। একটা সিম্পল এক্সাম্পল দিই। আজকে জয় একটা কোম্পানিতে চাকরি করতো, আগের একটা কোম্পানিতে চাকরি করতো। জয় ভাবলো যে আমি যদি বেস্ট কোনো জায়গায়, মানে এর থেকে ভালো যদি বেনিফিট কোনো অন্য কোনো কোম্পানিতে পাই, আমি সেখানেই জয়েন করব। তো জয় গেল রশনের কোম্পানিতে। তো রশন ইন্টারভিউ নেবে জয়। ইন্টারভিউ নেওয়ার পর যখন নাকি জয়কে ভালো লাগবে, তখন লাস্ট একটা কোশ্চেন করবে জয়কে, রশন তোমার এক্সপেকটেশন কী। ধর প্রথম যেই কোম্পানিতে চাকরি করতো জয়, সেখান থেকে ও পেতো 70,000। যখন রশনের কোম্পানিতে ও এসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, এটা কিন্তু ক্লিয়ারলি বুঝেই নিয়েছে রশন যে মিনিমাম ওকে 70,000 তো দিতেই হবে, আর এক্সট্রা কিছু বেনিফিট দিতেই হবে, নয়তো কেন জয় ওই কোম্পানিটা ছেড়ে এই কোম্পানিতে আসবে। ঠিক তো, আর এইটা জয়ও জানে যে আমি একটা বেনিফিট ছেড়ে যখন আরেকটাতে মুভ অন করব, তো অটোমেটিক্যালি সেটার বেনিফিট এটার থেকে বেশি হতেই হবে। তাহলে এই জায়গাটা দেখ, অপরচুনিটি কস্টের একটা কনসেপ্ট আছে। কারণ অপরচুনিটি কস্ট বলতেই বোঝায় সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ। মানে আমার কাছে যেটা বেস্ট অল্টারনেটিভ, সেগুলোকে প্রথমে একটা প্রায়োরিটি ওয়াইজ আমি সেটাকে সাজাবো, আর একদম টপটাকে আমি সিলেক্ট করব, যাতে নাকি সেকেন্ড বেস্ট যে অল্টারনেটিভ থেকে যে আমি বেনিফিটটা পেতাম, তার থেকে যেন আমি বেশি বেনিফিটটা একদম টপ অপরচুনিটি থেকে পেতে পারি। তো তার মানে আজকে যখন কোনো একখানে ডিসিশনস নেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি কস্টের অ্যাপ্লিকেশন মারাত্মক ইম্পর্ট্যান্ট। আরেকটা এক্সাম্পল দিই। আজকে রশনের যে প্রোডাকশনস ইউনিট আছে, সেই প্রোডাকশনস ইউনিটে অনেকগুলি র মেটেরিয়ালস আছে। এবার সেই র মেটেরিয়ালসগুলো দিয়ে প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, এই তিন ধরনের প্রোডাক্টই তৈরি করতে পারে। আজকে এ প্রোডাক্ট তৈরি করলে রশনের 10 টাকা প্রফিট হবে, বি প্রোডাক্ট তৈরি করলে রশনের 8 টাকা প্রফিট হবে, সি প্রোডাক্ট তৈরি করলে রশনের 6 টাকা প্রফিট হবে। এইবার রশন কোন প্রোডাক্টটা তৈরি করবে? অবভিয়াসলি যেইটাতে ও বেশি প্রফিট আর্ন করতে পারবে, অর্থাৎ যেখান থেকে 10 টাকার প্রফিটটা আসবে। তার মানে ও প্রথমে কী করেছিল? প্রথমে ও একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করলো যে আমি এ প্রোডাক্ট তৈরি করলে পার ইউনিটে আমার প্রফিট 10, প্রোডাক্ট বি তৈরি করলে আমার পার ইউনিটের প্রফিট 8, আর প্রোডাক্ট সি তৈরি করলে আমার পার ইউনিটের প্রফিট কত আসবে? 6। তো সেখান থেকে দেখলো যে তাহলে অবভিয়াসলি আমি সি প্রোডাক্ট তৈরি করব না, বি প্রোডাক্ট তৈরি করব না, আমরা কোনটা তৈরি করব? এ তৈরি করব, যাতে নাকি প্রফিটটাকে ম্যাক্সিমাম করতে পারে। তো তার মানে সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ যেটা হচ্ছে একটা ইউনিট তৈরি করে বিক্রি করলে যে 8 টাকা আসছিল, তার থেকে বেশি যেইখানে ও টাকা লাগাবে প্রোডাকশনসের জন্য, সেখান থেকে বেশি আর্ন করতে হবে। তো তার মানে এই অপরচুনিটি কস্টটা প্রডিউসার্সকেও হেল্প করে যে তার যে স্কার্স বা লিমিটেড রিসোর্সেসগুলো রয়েছে, সেই লিমিটেড রিসোর্সেসগুলো কোন প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে সে কাজে লাগাবে। তো এই কারণে এই যে কনসেপ্টটা রয়েছে না, সেই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে দেখি কি আছে। মেকিং প্রোডাকশনস ডিসিশনস, যেটা বোঝালাম সেটা এখানেই আছে। দ্য কনসেপ্ট অফ অপরচুনিটি কস্ট ইজ ফান্ডামেন্টাল টু দ্য বেসিক ইকোনমিক প্রবলেমস। আর আমরা ক্লাস 11-এ পড়েই নিয়েছিলাম বেসিক প্রবলেমস অফ এন ইকোনমি। বেসিক প্রবলেমস ওই কোনটা তৈরি করবো, হোয়াট টু প্রডিউস, ফর হাউ টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস, ওই ধরনের জিনিসগুলি। ঠিক আছে, একদম ঠিক। তো সেটা বলছে মেকিং প্রোডাকশনস ডিসিশনস। ওই ক্ষেত্রে অপরচুনিটি কস্টটা কিন্তু মারাত্মকভাবে কাজে লাগে, কারণ ABC তিনটের মধ্যে কোনটা তৈরি করবে যেখান থেকে নাকি ম্যাক্সিমাম বেনিফিটটা পাবে, তার মানে হচ্ছে সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ যেটা থাকবে তার থেকে যাতে আমি বেশিটা পাই। ঠিক আছে, তো এই যে ডিসিশনটা মেকিং প্রোডাকশনস ডিসিশন, ওই ডিসিশনসটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি কস্টটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। বুঝতে পেরেছিস? একবার পড়ে নিবি। नेक्स्ट হচ্ছে ডিটারমাইনিং ন্যাশনাল প্রায়োরিটিজ। अब सोचना अच्छी तरीके से, আজকে যদি একজন প্রডিউসার তার লিমিটেড রিসোর্সেসটা কোথায় কাজে লাগাবে, তার জন্যে যদি অপরচুনিটি কস্টের কনসেপ্টটাকে কনসিডার করে, একটা গভর্নমেন্ট তার যে লিমিটেড রিসোর্সেস রয়েছে সেটাকে কোন সেক্টরে কাজে লাগাবে, ওইখানেও তো একইভাবে এই অপরচুনিটি কস্টটা কাজে লাগাবে। যেরকমভাবে গভর্নমেন্ট এটা ভাবছে আমি রাস্তা তৈরি করব নাকি হসপিটাল তৈরি করব এই সিচুয়েশানে, তো ওই সময় ভাববে না আমার তো টাকা লিমিটেড, তো আমি কোনটা তৈরি করব। তাহলে আমি দেখব যে যেখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট আসবে, তার মানে
এই ম্যাক্সিমাম বেনিফিটটা কীভাবে বার করবে, এখান থেকে এত বেনিফিট, এখান থেকে এত বেনিফিট, এখান থেকে এত বেনিফিট। তো যেটা সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ, মানে যখন এটাকে একটা লিস্ট করা হবে যেটা সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ ওর ওপরেরটাকে নেওয়া হবে, কারণ ওইটা হচ্ছে টপ বেনিফিট ওখান থেকে আসবে। তো এইখানেও তো একইভাবে জিনিসটাকে কনসিডার করা হবে অপরচুনিটি কস্টটাকে কনসিডার করে। ঠিক আছে, একবার পড়ে নিই। Opportunity cost also emphasizes the fact that discussions of national problem should not be seen in financial or budgetary terms only, but should rather be seen in real terms. Illustrations may be drawn from the decisions made by the government. If the government decide that more resources must be devoted to the productions of arms, less will be available to the produce civilized goods like butter. এটা কি বলছে যে আজকে যেই টাকা রয়েছে বা লিমিটেড রিসোর্সেসটা যেটা গভর্নমেন্টের কাছে রয়েছে, ওটাকে যদি ম্যাক্সিমাম বন্দুক তৈরি, গান তৈরির ক্ষেত্রে যদি কাজে লাগানো হয়, ওয়েপন তৈরি করার ক্ষেত্রে যদি কাজে লাগানো হয়, তাহলে নর্মাল যে পাবলিক রয়েছে, সিভিল মানে ওই সিটিজেন্স যারা রয়েছে, তারা খাওয়ার মতন বাটার পাবে না। তো এইটাই বলছে বোঝানোর জন্য যে কোন সিচুয়েশনে লিমিটেড রিসোর্সেসটাকে গভর্নমেন্ট ইউজ করবে, সেইটাও কিন্তু ডিসিশনস নেওয়ার ক্ষেত্রে এই অপরচুনিটি কস্টের কনসেপ্টটাকে গভর্নমেন্টও কনসিডার করে, যে কোন সিচুয়েশনে কোনটা। যেমন প্যান্ডামিক সিচুয়েশন, এখন প্রত্যেকের একটু খাওয়ার প্রবলেম চলছে, তো এই সময় যদি ওয়েপন তৈরি করে তাহলে একটা কান্ট্রির প্রবলেম আসবে। এই কারণেই সিচুয়েশন ওয়াইজ গভর্নমেন্টকে অপরচুনিটি কস্টটাকে কনসিডার করে ডিসিশনস নিতে হয় যে লিমিটেড রিসোর্সেসটা কোন জায়গাটায় সঠিকভাবে বা এফেক্টিভলি এফিশিয়েন্টলি ইউজ করবে। ঠিক আছে, নেক্সট, স্টাডিং কনজিউমার বিহেভিয়ার। আজকে একটা বিজনেস অর্গানাইজেশনের দিক দিয়ে কনজিউমার কীভাবে বিহেভ করে সেই ব্যাপারটা বোঝার ক্ষেত্রেও কিন্তু অপরচুনিটি কস্ট ভীষণভাবে হেল্প করে। যেরকম আজকে কনজিউমার্সদের কাছে যতগুলো অল্টারনেটিভস আছে, কনজিউমার্স সেই প্রোডাক্টে সেরকমভাবে বিহেভ করবে যেটা নাকি তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটার থেকে একটা কনজিউমার সবচেয়ে বেশি বেনিফিট পাবে, সেই জিনিসটাকে আগে কিনতে চাইবে। তো সেই জিনিসটা প্রডিউসার্স বুঝবে, আর সেইভাবেই প্রডিউসার সেই প্রোডাক্টটাকে তৈরি করবে। তো তার মানে একটা কনজিউমারের যে বিহেভিয়ার সেটা স্টাডি করার ক্ষেত্রে অপরচুনিটি কস্ট কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর আজকে একটা প্রডিউসার বা ফার্ম কোন প্রোডাক্টটা তৈরি করবে সেটা ডিপেন্ড করে কনজিউমারের বিহেভিয়ারের ওপরে, কারণ কনজিউমারের বিহেভিয়ারের মাধ্যমে কনজিউমার ক্লিয়ারলি এটা বুঝিয়ে দেয় যে এখন আমার কোন প্রোডাক্টটা দরকার আছে বেশি। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, ডিটারমাইনিং দ্য রিলেটিভ প্রাইস। রিলেটিভ প্রাইস মানেটা কি? মানেটা হচ্ছে যে আজকে মানেটা কি, আমরা এই রিলেটিভ যখনই ওয়ার্ড পাই তখন আমাদের মাথায় আরেকটা জিনিস স্ট্রাইক করে, দ্যাট ইজ অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট কথাটার মানে হচ্ছে যখন কোনো একটা জিনিসকে আমরা সিঙ্গেল ওটাকেই কনসিডার করে কিছু একখানা করি, দ্যাট ইজ অ্যাবসোলিউট সেন্স। আর রিলেটিভ মানে কি, যখন আরেকটার সাথে রিলেশনে আগের প্রোডাক্টের কিছু একটা করা হয় তখন সেইখানে রিলেটিভ ওয়ার্ডটা ইউজ হয়। তাহলে এখানে কি বলছে, ডিটারমাইনিং দ্য রিলেটিভ প্রাইস মানে কি, মানে একটা প্রোডাক্টের যদি প্রাইস আমরা ডিটারমাইন করতে যাই তাহলে ওটাকে আরেকটা প্রোডাক্টের সাথে আমরা রিলেট করি, রিলেট করে তবেই কি আমরা প্রাইসটা ডিটারমাইন করি। যেমন একটা এক্সাম্পল বলি, আজকে একটা প্রডিউসার্সের যে লিমিটেড রিসোর্সেস রয়েছে সেই লিমিটেড রিসোর্সেস দিয়ে উনি একটা ফোর হুইলার কার বানাতে পারে, আর যদি উনি ফোর হুইলার কারটা না বানান তাহলে ওই র মেটেরিয়ালসগুলো দিয়ে বা রিসোর্সেসগুলো দিয়ে উনি 8খানা স্কুটার বানাতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে যখন একটা কারের ফোর হুইলারের যখন প্রাইসিংটা করা হবে তখন ওই প্রাইসিংটা কি করা হবে, 8 টাইমস অফ এ সিঙ্গেল স্কুটার। তার মানে আজকে একটা ফোর হুইলারের প্রাইসটা কিভাবে হচ্ছে, স্কুটারের সাথে রিলেট করে। তো এটাই বলা হচ্ছে যে স্কুটার, একটা স্কুটার যে বেনিফিটটা দেবে দ্যাট ইজ অপরচুনিটি কস্ট। ওইটাকে গিভ আপ করে আমি কী করছি, আমি কারটা তৈরি করছি, তাহলে ওই স্কুটারটা থেকে আমি যে বেনিফিটটা পেতাম, তাহলে যেহেতু আমার র মেটেরিয়ালসটা 8 টাইমস লাগছে মারুতিটা তৈরি করার জন্য বা কারটা তৈরি করার জন্য, তাহলে আমি কি করব, এই একটা ফোর হুইলার কারের এটার আমি কত দাম করে দেবো, যে একটা স্কুটারের দাম ইন্টু 8 মিনিমাম। ঠিক আছে, আর একটুখানি বেশি দরকার আছে যেহেতু
আমাদের অপরচুনিটি কস্ট মানে অপরচুনিটি যেটা বেস্ট সেটা কিছুটা হলে এক্সট্রা একটু বেনিফিট দেবে, তো তার মানে 8টা স্কুটারের যে ভ্যালু যতটা আমি বেনিফিট পাবো তার থেকে একটুখানি বেশি আমি প্রাইসটা ফিক্স করে দেবো একটা কারের জন্য। তো এইভাবেই এই রিলেটিভ প্রাইসও ডিটারমাইন্ড হয় একটা প্রোডাক্টের। আর লাস্টটা হচ্ছে সেইটা যেটা নাকি আমি জয়ের এক্সাম্পলটা দিয়েছিলাম, দ্যাট ইজ ডিটারমাইনিং ফ্যাক্টর রেমুনারেশন। অর্থাৎ কোনো একটা যদি ফ্যাক্টর রেমুনারেশন, এখানে আমি কী ধরেছিলাম, লেবার, ঠিক আছে, একটা এমপ্লয়ি কতটা রেমুনারেশনস আমরা ফিক্সড করব, তো সেটা তো দেখবে অপরচুনিটি কস্ট, অর্থাৎ ও কোনটাকে গিভ আপ করে এসছে, কোনটাকে ছেড়ে এসছে, তাহলে অবভিয়াসলি ওকে যদি এখানে রাখতে হয় তাহলে তার থেকে বেশি দিতে হবে। এই জন্য জিজ্ঞাসা করা যে তুমি লাস্ট যেখানে কাজ করতে দেখি স্যালারি স্লিপ দেখি বা পে স্লিপ দেখি, যেই পে স্লিপটাকে দেখবে সাথে সাথে বুঝে যাবে আচ্ছা তার মানে ও এতটা ছেড়ে আসছে, তার মানে ওর অপরচুনিটি কস্ট কত 70,000, তার মানে অবভিয়াসলি ওকে 70,000-এর বেশি দিয়েই আমাদের এখানে রাখতে হবে, এটাই বুঝে যাবে। তার মানে ওইখানেও অপরচুনিটি কস্টের কিন্তু ডিরেক্ট আমরা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। এইবার আমরা যেটা বুঝবো, ভেরি 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 ইম্পর্টেন্ট, রিয়াল কস্ট। আমরা ক্লাস 11 থেকে যখনই ইকোনমিক্স পড়েছি তখন কিছু কিছু টার্মের মানে আমরা বুঝে নিয়েছি আর অ্যাপ্লিকেশন বুঝে নিয়েছি। যখনই আমরা রিলেটিভ পাই তার মানেই অ্যাবসলিউট কিছু একখানা আছে। আর আমরা ক্লাস 11 থেকেই পড়ে এসেছি যে যেখানেই রিয়াল থাকবে তার মানে সেটা হচ্ছে অ্যাকচুয়াল, মানে যেখানে রিয়াল থাকবে সেখানে নমিনাল থাকে, নমিনাল মনিটারি টার্মে মেজার করা যায়, কিন্তু রিয়াল বলতে বোঝায় অ্যাকচুয়াল। ঠিক আছে, রিয়াল কস্ট বলতে কি বোঝায়? রিয়াল কস্ট বলতে বোঝায় যে আজকে রশন একটা বিজনেস করছে, সেই বিজনেসে ওর 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তার পেছনে খরচ হলো, সেটার মানিটারি ভ্যালু আমি ধরলাম 80 রুপিস, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়ার, এখান থেকে 80 টাকা লাগলো। কিন্তু আমার একটা কথা বলা, আদৌ কি ওর রিয়াল কস্ট 80? তোরা বলবি হ্যাঁ অবভিয়াসলি। এমন না, আজকে রশন নিজের স্টার্ট আপ বিজনেসের জন্য ওর বোনের বিয়ে হয়েছে, সেই বিয়ে তো অ্যাটেন্ড করেনি, স্যাক্রিফাইস করলো কি করলো না? আজকে আমি রশনকে বলেছিলাম রশন আও ইনভিটেশনে মেরে ঘর মে, তার জন্যও এলো না, না ওর স্টার্ট আপ বিজনেসটাকে দাঁড় করাতে হবে। ও তো প্রত্যেকটা সেই মুহূর্তে এইটা ফিল করেছে, না আমি দাদার কাছে গেলাম, না আমি আমার বোনের বিয়েতে গেলাম, খালি আমি আমার বিজনেসটাকে স্ট্যান্ড করানোর জন্য। এই যে স্যাক্রিফাইসটা করলো এইটাও তো একটা কস্ট। এই যে স্যাক্রিফাইসটা করলো এই কস্টটাকে ডিটারমাইন করা যায়? করা তো যায় না। তো সেই কারণে ওইগুলোকে যদি করা যেত তাহলে ওইটা হতো রিয়াল কস্ট, কিন্তু যেহেতু ডিটারমাইন করা যায় না তাই রিয়াল কস্টটাকে আমরা কখনো ইকোনমিক্সে কনসিডারই করি না, কারণ এটাকে মনিটারি টার্মে কনভার্টই করা যায় না, আর এটা হচ্ছে একটা সাবজেক্টিভ। আজকে যেরকমভাবে যারা সারাদিন কাজ করে তাদের ক্ষেত্রে কোনো একটা অনুষ্ঠান অ্যাটেন্ড না করা কোনো ম্যাটার করে না, কিন্তু যারা ভীষণ সোশ্যাল, যেমন রসানি এদিক ওদিক ঘুরতে ভালোবাসে, তাদের মতন মানুষের কাছে যদি এই ধরনের জিনিসগুলো সে অ্যাটেন্ড না করে তার কাছে অনেকটাই বেশি প্যাথেটিক, অনেকটাই বেশি কষ্টের, তাই না? তো যার ফলে এক একজনে এই স্যাক্রিফাইসটাকে কিন্তু এক এক রকম কষ্ট বলবে, কথাটা বুঝতে পারলি? তো এইটা যেহেতু সাবজেক্টিভ তার জন্য এই ধরনের কষ্টকে কখনোই একটা মনিটারি টার্মে কনভার্ট করে বলা যায় না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন কোনো একখানে কিছু সাবজেক্টিভ হয়ে যায় তখন সেই ধরনের জিনিসগুলোকে কিন্তু আমরা ডিসিশন মেকিংয়ের সময় কনসিডার করি না, কারণ এটা মনিটারি টার্মে মেজারই করা যায় না, বোঝা গেল? তো এই কারণে রিয়াল কস্ট হচ্ছে সেই কস্টটা, কিন্তু সেটাকে যদি মনিটারি টার্মে আমরা কনভার্ট করতে পারি না বা মেজার করতে পারি না তার জন্য সেটাকে আমরা কনসিডারও করি না। এবার একবার পড়ে নিই, রিয়াল কস্ট রেফার্স টু দ্য এফোর্ট and sacrifices made by the owner of factors of production used in the production of a commodity। তার মানে একটা কমোডিটি তৈরি করার ক্ষেত্রে ফ্যাক্টরস অফ প্রোডাকশনসের ওনার যেই স্যাক্রিফাইস আর এফোর্টসটা দিচ্ছে তার যেই ভ্যালু সেইটাকেই বলা হয় রিয়াল কস্ট। ঠিক আছে, এটা একটুখানি আমরা পড়ে নিই, একটু রিড করে নিই। রিয়াল কস্ট রেফার্স টু দ্য পেইন, স্যাক্রিফাইস, ডিসকমফোর্ট, রাত্রেবেলা জেগে জেগে যে প্ল্যানিং করছে পরের দিন কী করবে, ঘুমোচ্ছে না, ডিসকমফোর্ট, ডিসইউটিলিটি ইনভলভড ইন প্রোভাইডিং ফ্যাক্টর সার্ভিসেস রিকোয়ার্ড টু প্রডিউস এ কমোডিটি। However, the concept of real cost has no practical significance because it is a subjective concept that makes it difficult to estimate real cost. বোঝা গেল? এইবার আমরা দেখব একটা হচ্ছে প্রাইভেট কস্ট, একটা হচ্ছে সোশ্যাল কস্ট। প্রাইভেট কস্টটা কি?
একজন প্রডিউসার একটা প্রোডাক্টের তৈরি করতে গেলে তার পকেট থেকে যেই খরচগুলো হচ্ছে সেইগুলোকে বলা হয় প্রাইভেট কস্ট। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি যে আজকে রসায়ন এমন একটা প্রোডাক্ট তৈরি করছে যে প্রোডাক্টটা তৈরি করতেও লাগছে পার ইউনিটে 10 রুপিস। এবার এই প্রোডাকশনসটা করতে গিয়ে এমন কিছু জিনিসগুলো বাইরে বেরিয়ে আসছে যেগুলি সোসাইটির জন্য খারাপ, এয়ার পলিউট করছে বা ওয়াটার পলিউট করছে। এইবার এই যে পলিউশনস যেটা হচ্ছে সেই পলিউশনসগুলোকে ঠিক করার জন্য কি করবে গভর্নমেন্ট, আবার ফার্দার খরচ করবে, গভর্নমেন্ট আবার খরচ করবে। তো আমি ধরে নিচ্ছি গভর্নমেন্ট যতটা খরচ করলো সেটা হচ্ছে পার ইউনিটে পড়ছে 1 টাকা, ধরে নিচ্ছি জাস্ট। তো তার মানে প্রাইভেট কস্ট বলতে বোঝায় একটা জিনিস তৈরি করতে গিয়ে প্রডিউসার্সে যতটা টাকা খরচ হলো, আর সোশ্যাল কস্ট বলতে বোঝায় প্রডিউসারের যে খরচ সে তো রইলই, তার সাথে আরও যে গভর্নমেন্টের খরচ হচ্ছে পার ইউনিটে সেই ধরনের খারাপ জিনিসগুলোকে ঠিক করার জন্য সেই 1 টাকাটাও যোগ হলো। তাহলে কত হয়ে গেল সোশ্যাল কস্ট? 8 + 1 দ্যাট ইজ 9, আর প্রাইভেট কস্ট হলো 8। ঠিক আছে, এবার আমরা একবার পড়ে নিই এটা। প্রাইভেট কস্ট রেফার্স টু দ্য কস্ট অফ প্রোডাকশন incurred by an individual firm in producing a commodity, বোঝা গেল। আর সোশ্যাল কস্টটা কি? অন দ্য আদার হ্যান্ড রেফার্স টু দ্য কস্ট দ্যাট দ্য সোসাইটি হ্যাজ টু বিয়ার অন অ্যাকাউন্ট অফ দ্য প্রোডাকশনস অফ এ কমোডিটি। সোশ্যাল কস্ট কথাটার মানে কি? প্রাইভেট কস্ট প্লাস এক্সটার্নাল কস্ট, দ্যাট ইজ আমাদের এক্সাম্পল অনুযায়ী 8 and 1 দ্যাট ইজ 9। ঠিক আছে, কোনো রকম অসুবিধা আছে? আমরা এতটুকুনি পর্যন্ত কোনটা বললাম, টাইপস অফ কস্ট আমরা বুঝে নিলাম। তো আমরা আগের দিনের ডিসকাশনস থেকে যদি এটা কন্টিনিউ করি বা আগের দিনের ডিসকাশনসটাকে যদি একটু রিক্যাপ করি তাহলে আমরা কি দেখব, আমরা কস্টটাকে আগে চিনব, কস্টটাকে চিনলে সে না তার বিহেভিয়ার্সগুলোকে আমরা বুঝবো আর সেগুলোকে কন্ট্রোল করতে পারবো, আর আলটিমেটলি পার ইউনিটে প্রফিটটাকে আমরা ম্যাক্সিমাম করতে পারবো। তাহলে যত ধরনের কস্ট হয় একটা বিজনেসের, একটা প্রডিউসিং ফার্মের, সেই সমস্ত জিনিসগুলো আমরা বুঝে নিয়েছি। এবার আমায় বুঝতে হবে কি সেই কস্টগুলির বিহেভিয়ার কি। ঠিক আছে, আচ্ছা, এই কারণে যে টপিকটা এলো সেটা হচ্ছে বিহেভিয়ার অফ কস্ট। ঠিক আছে, ইন দ্য শর্ট রান। এই আবার শর্ট রান ব্যাপারটা কী হলো, জিনিসগুলো মাথায় রাখতে হবে। যখনই কোনো কিছুর বিহেভিয়ার আমরা দেখব সেইটা এক একটা টাইম পিরিয়ডে এক এক রকমভাবে সেটা রিয়্যাক্ট করে। যেমন আজকে যদি শর্ট রান হয় তাহলে সেই ক্ষেত্রে কিছু ফ্যাক্টর ফিক্সড হবে, কিছু ফ্যাক্টর ভেরিয়েবল হবে। এটা আমরা কোথায় দেখেছিলাম? প্রোডাকশানে আমরা দেখেছিলাম। প্রোডাকশনস বলতে যেটা আমরা দেখেছিলাম একটা হচ্ছে রিটার্ন টু এ স্কেল আর একটা হচ্ছে রিটার্ন টু এ ফ্যাক্টর। তো এই রিটার্ন টু এ স্কেল আর রিটার্ন টু এ ফ্যাক্টরটা কেন এসেছিলো? কারণ ওখানে যে প্রোডাকশনসের ব্যাপারটা ছিল, প্রোডাকশন ফাংশনস, ওখানে আমরা দেখেছিলাম যে একজন প্রডিউসার যে প্রোডাকশনস ক্যাপাসিটি সেটা নির্ভর করে সময়ের ওপরে। যদি সময়টা কম দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তার প্রোডাকশনস ক্যাপাসিটিটা একটা জায়গায় গিয়ে লিমিট হয়ে যায়। তো সেই কারণে তার যে ফ্যাক্টরসগুলি দরকার পড়ে, কিছু ফ্যাক্টরস হয় ভেরিয়েবল, কিছু ফ্যাক্টরস হয় ফিক্সড। ঠিক যেমন আমরা ধরেছিলাম লেবারটা ভেরিয়েবল আর ক্যাপিটাল দ্যাট ইজ কে এটা ছিল ফিক্সড। আবার সেইটাই যখন লং টার্মে হয়ে যাচ্ছে তখন যতগুলি ফ্যাক্টরস আছে প্রত্যেকটা ফ্যাক্টরস কী হয়ে যাচ্ছে? ভেরিয়েবল হয়ে যাচ্ছে। কারণ লং টার্মসে যতগুলি ফ্যাক্টরস অফ প্রোডাকশনস দরকার প্রত্যেকটা ফ্যাক্টরস অফ প্রোডাকশনসকে একজন প্রডিউসার্স কিন্তু চেঞ্জ করতে পারে। ঠিক আছে, ঠিক একইভাবে এইখানেও সেম কনসেপ্ট। ওইখানে ফ্যাক্টরস, তো ফ্যাক্টরসের যদি একটা ফিক্সড একটা ভেরিয়েবল হয়, ওই ফ্যাক্টরস রিলেটেড যে কস্ট ওইগুলিও তো একটা ভেরিয়েবল কস্ট হবে, একটা ফিক্সড কস্ট হবে। এই কারণেই বলা হচ্ছে যে কস্ট, যদি আমি সেই কস্টের বিহেভিয়ার জানতে চাই তাহলে অবভিয়াসলি সেটা সেই সময়ের ওপর বেস করে আমায় জানতে হবে। তাহলে যখন আমি শর্ট টার্ম বা শর্ট রানে এই কস্টের বিহেভিয়ারটা আমি দেখতে যাব ইন কেস অফ প্রোডাকশন, তাহলে সেই ক্ষেত্রে আমি দুটো ফ্যাক্টর পাই, তো একটা ফিক্সড ফ্যাক্টর, একটা ভেরিয়েবল ফ্যাক্টর। ফিক্সড ফ্যাক্টরের সাথে যে কস্টটা রিলেটেড হয় সেটা ফিক্সড কস্ট, আর ভেরিয়েবল ফ্যাক্টরসের সাথে যে কস্টটা রিলেটেড হয় সেটা ভেরিয়েবল কস্ট। এই কারণেই বিহেভিয়ার অফ কস্ট ইন দ্য শর্ট রান একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এটা ভেরিয়েবল ফ্যাক্টরসের সাথে লিঙ্ক, এটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরের সাথে লিঙ্ক। বোঝা গেল? কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার একটুখানি আমরা ডেফিনেশনসটা দেখে নিই। ভেরিয়েবল ফ্যাক্টরস
On the other hand are those factors the supply of which can be easily changed by any desired quantity in the short run, মানে শর্ট রানে যেই সমস্ত ফ্যাক্টরসগুলোকে আমরা ইজিলি বাড়াতে পারি বা কমাতে পারি সেই ধরনের ফ্যাক্টরসগুলোকে কী বলা হয়, ভেরিয়েবল ফ্যাক্টরস। ঠিক আছে। আর ফিক্স ফ্যাক্টর কি, ফিক্স কস্ট ইজ দ্যাট কস্ট হুইচ ইজ ইনকার্ড ফর ফিক্স ফ্যাক্টর, এটা আমরা আগেই ডিসকাস করলাম। ফিক্স ফ্যাক্টরের সাথে যেই কস্টটা রিলেটেড সেটাকে ফিক্স কস্ট বলবো, আর ভেরিয়েবল ফ্যাক্টরসের সাথে যেই কস্টটা রিলেটেড সেটাকে আমরা ভেরিয়েবল কস্ট বলবো। কোনো রকম অসুবিধা? এবার এখানে দেখি ভেরিয়েবল কস্ট ইজ দ্যাট কস্ট হুইচ ইজ ইনকার্ড অন ভেরিয়েবল ফ্যাক্টর। এইবার আমরা যদি ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট, অর্থাৎ আমরা যদি ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট এটা যদি যোগ করে দিই তাহলে কী পাবো, টোটাল কস্ট, তাই তো? বুঝতে পারলি? আচ্ছা, এবার কি বলেছে, টোটাল কস্ট অফ প্রোডাকশনস ইজ দ্য সাম অফ দ্য ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট। বোঝা গেল? আচ্ছা, এবার একটুখানি এইটা দেখে নিই, শর্ট রান কস্ট, কারণ শর্ট রানে কিন্তু ভেরিয়েবল ফ্যাক্টর আর ফিক্সড ফ্যাক্টর থাকে, তো সেই কারণে একটা ভেরিয়েবল কস্ট একটা ফিক্সড কস্ট, আর দুটোকে যোগ করলে টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট, ঠিক আছে, টোটাল কস্টের মধ্যে কী থাকে, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট। ঠিক আছে। এইবার অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ কস্টটা কি, যখন আমি টোটাল ভেরিয়েবল কস্টটাকে যখন আমি কোয়ান্টিটি প্রডিউস যখন ডিভাইড করব তখন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট পাবো, আর যখন আমি টোটাল ফিক্সড কস্টটাকে আমি কোয়ান্টিটি প্রোডাকশন দিয়ে ডিভাইড করে দেবো তখন আমি কি পাবো, অ্যাভারেজ ফিক্সড কস্ট। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি কি করব, আমি যদি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট প্লাস অ্যাভারেজ ফিক্সড কস্ট যদি যোগ করে দিই তাহলে কী পেয়ে যাবো, অ্যাভারেজ টোটাল কস্ট। ঠিক আছে, বোঝা গেল? তো সেটাই বলেছে অ্যাভারেজ কস্ট মানেই হচ্ছে গিয়ে এসি, অ্যাভারেজ কস্ট মানে এসি, আর এসি মানেই হচ্ছে এটিসি, একই ব্যাপার। তাহলে অ্যাভারেজ কস্ট দ্যাট ইজ এটিসি, এখান থেকে কী আসবে, অ্যাভারেজ ফিক্সড কস্ট দ্যাট ইজ এএফসি, আর এটা আসবে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তো এটাই আমি করেছিলাম, এভিসি প্লাস এএফসি ইকুয়ালস টু এটিসি অর এসি, এক্স্যাক্টলি, বোঝা গেল? নেক্সট আরেকটা কি, মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কথাটার মানে হচ্ছে যে আরও একটা প্রোডাক্ট তৈরি করতে গিয়ে টোটাল কস্টে যেই ইনক্রিমেন্টটা হলো বা চেঞ্জেসটা এলো সেইটাকেই বলা হবে মার্জিনাল কস্ট। আরেকবার এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, আজকে 10টা ইউনিট তৈরি করতে খরচ হচ্ছিল কত, 50। ঠিক আছে, আরও একটা, কারণ আমরা জানি মার্জিনাল কথাটার মানেই হচ্ছে গিয়ে আরও একটা, তাই কি 10 + 1, এই যে আরও একটা যোগ করলাম তাতে কি হলো, টোটাল কস্টটা হয়ে গেল 54। তার মানে আরও একটা প্রোডাক্ট বেশি প্রোডাকশনস করার জন্য টোটাল কস্টে যেই চেঞ্জেসটা এলো, তো টোটাল কস্ট বাড়লো কত দিয়ে, 4 টাকা দিয়ে। তো यही 4 होगा মার্জিনাল কস্ট, কার, এই যে একটা তৈরি হলো সেটার। বোঝা গেল? আচ্ছা, এইবার টোটাল কস্ট কার্ভ। আচ্ছা, টোটাল কস্ট একটু বুঝে নিই। টোটাল কস্ট রেফার্স টু দ্য টোটাল অব্লিগেশনস ইনকার্ড বাই দ্য ফার্ম ইন প্রডিউসিং এনি গিভেন কোয়ান্টিটি অফ আউটপুট। অবভিয়াসলি একখানা পার্টিকুলার প্রোডাক্ট তৈরি করতে গেলে যতটা অব্লিগেশনস থাকে একটা কোম্পানির ভেরিয়েবল ফ্যাক্টরস আর ফিক্সড ফ্যাক্টরস পাওয়ার জন্য, মানে ওগুলোকে পেমেন্ট করার জন্য, সেই সমস্ত কস্টগুলোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে সেই টোটাল অব্লিগেশনসটা যেইটার অ্যামাউন্ট বেরিয়ে আসবে সেটাই হচ্ছে গিয়ে টোটাল কস্ট। ঠিক আছে, এইবার এই টোটাল কস্টকে তো আমরা দেখলামই দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট আর একটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। এই যে এটা আছে টোটাল ভেরিয়েবল কস্ট, একবার ডেফিনেশনসটা দেখে নিই। টোটাল ফিক্সড কস্ট রেফার্স টু দ্য টোটাল কস্ট ইনকার্ড বাই দ্য ফার্ম অন দ্য ইউজ অফ অল ফিক্সড ফ্যাক্টরস। ঠিক আছে, আর এইখানে টোটাল ভেরিয়েবল কস্টটা দেখি, টোটাল ভেরিয়েবল কস্ট রেফার্স টু দ্য টোটাল কস্ট ইনকার্ড বাই এ ফার্ম অন দ্য ইউজ অফ দ্য ভেরিয়েবল ফ্যাক্টরস। ভেরিয়েবল ফ্যাক্টরস ইউজ করার জন্য একটা ফার্মকে টোটাল যে কস্টটা পে করতে হচ্ছে ওইটাকে আমরা কি বলবো, টোটাল ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, আচ্ছা, আর টোটাল কস্ট কাকে বলবো, টোটাল কস্ট ইজ দ্য কস্ট ইনকার্ড অন অল টাইপ অফ ইনপুট, মানে ভেরিয়েবল ফিক্সড, সমস্ত ফিক্সড অ্যাজ ওয়েল অ্যাজ ভেরিয়েবল ইনপুটস ইনকার্ড ইন প্রডিউসিং এ গিভেন অ্যামাউন্ট অফ আউটপুট, এটাকে আমরা বলবো টোটাল কস্ট।
ঠিক আছে, সেম এখানে ইকুয়েশনসটা তাই আছে, টিসি ইকুয়ালস টু টিএফসি প্লাস টিভিসি। ঠিক আছে, আচ্ছা এইবার যেই জিনিসগুলো আমরা পড়লাম তার উপর বেস করে এখানে একটা কী দেওয়া আছে, কার্ভ দেওয়া আছে, শিডিউল দেওয়া আছে। শিডিউল, একবার শিডিউলটা ভালো করে দেখে নিন। ইউনিটস কতগুলো আউটপুট হচ্ছে, ইউনিটস আউটপুট 0 1 2 3 4 5 6। তো এখানে কি আসছে, টোটাল ফিক্সড কস্ট, এটা তো কনস্ট্যান্ট যেহেতু শর্ট রান, এই জন্য 120 120 120 এটা সেম। ঠিক, টোটাল ভেরিয়েবল কস্ট, প্রথমে যেহেতু প্রোডাকশন 0, তো সেই হিসাবে র মেটেরিয়ালসও লাগবে না, তার জন্য ভেরিয়েবল কস্ট কত 0। আর আমরা টোটাল কস্ট কীভাবে পাই, টিএফসি প্লাস টিভিসি ইকুয়ালস টু টোটাল কস্ট। টিএফসি 120, টিভিসি 0, তো অটোমেটিক্যালি টিসি কত 120। ঠিক আছে, এইবার এখানে আছে কি টোটাল ভেরিয়েবল কস্ট এরকমভাবে দেওয়া আছে, টোটাল ফিক্সড কস্টও সেমই আছে, আর এই দুটোর সাথে যোগ হয়ে এখান থেকে টোটাল কস্টটা বেরিয়ে আসে, অ্যাড হয়ে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে 6খানা ইউনিট তৈরি করার জন্য আউটপুটের জন্য ফিক্সড কস্ট কত 120, ভেরিয়েবল কস্ট কত টোটাল 234, তো তার মানে টোটাল কস্ট কত 6টা ইউনিটের 354। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে এই যে শিডিউলটা আছে টিএফসি টিভিসি আর টিসির ওপর, সেটা বুঝে নিলাম। আর আমরা জানি যে যেখানেই শিডিউল থাকে সেটাকে কনসাইজ ফর্মে এক্সপ্রেস করার জন্য আমরা কিসের হেল্প নিই, কার্ভের হেল্প নিই। তাই এইখানে টিএফসির জন্য একটা কার্ভ আসবে, টিভিসির জন্য একটা কার্ভ আসবে, আর এটা হচ্ছে টিসির জন্য একটা কার্ভ আসবে। এই কারণে এই হচ্ছে টিএফসি কার্ভ, এই হচ্ছে টিভিসি কার্ভ, ঠিক আছে, আর এই হলো গিয়ে টিসি কার্ভ। ঠিক আছে, বোঝা গেল? এবার তাহলে টিসি কার্ভ, টিভিসি কার্ভ আর টিএফসি কার্ভ, এই তিনটে কার্ভ আমি দেখব কিভাবে হয় কনসেপচুয়ালি। এইটা হচ্ছে কস্ট, কারণ এইখানে আমরা কস্ট প্রাইস এই ধরনের জিনিসগুলো মেজার করি, আর এইটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, এইবার যেটা টিএফসি, এটা কি কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হয় না, সেই কারণে এইটা ঠিক এই সিচুয়েশনে থাকবে। এইটা হচ্ছে টিএফসি, মানে কি আজকে তুই 0 প্রোডাকশন কর তাও তোকে এই 120 পে করতে হবে, দ্যাট ইজ রেন্ট, এটা হচ্ছে ফিক্সড কস্ট। তুই 0 করলেও 120, তুই একটা করলেও 120, তুই যদি 2টো ইউনিট তৈরি করিস তাও 120, 3টে করলেও 120, 4টে করলেও 120, মানে এরকম, এটা ফিক্সড। ঠিক আছে, বারবার এটা এরকম যেতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে এটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। এরপর আসবে টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট, এই কস্টের নেচারটা কি? নেচারটা হলো প্রোডাকশনস যদি হয় তাহলেই এই কস্টটা ইনকার হবে, যেটার এক্সাম্পল হচ্ছে র মেটেরিয়াল বা লেবার, টেম্পোরারি আর কি, তাহলেই হবে। আর যদি প্রোডাকশান 0 হয় তাহলে এটার কস্টও হবে না, 0ই হবে। এই কারণে আজকে টোটাল ভেরিয়েবল কস্ট কার্ভটা স্টার্ট হয় একদম এই পয়েন্ট থেকে, সেন্ট্রাল পয়েন্ট থেকে 0, মানে প্রোডাকশান হবে তো বাড়তে থাকবে, মানে প্রোডাকশান যদি হয় তাহলেই কস্ট বাড়বে, আদারওয়াইজ প্রোডাকশানও 0, কস্টও 0। ঠিক আছে, এইটা হচ্ছে টিভিসি, টোটাল ভেরিয়েবল কস্ট। আর আমরা টিসি এই ডেটাটা পাই কিভাবে, টিভিসি প্লাস টিএফসি। সেই কারণে আজকে যদি প্রোডাকশান 0 হয় তো সেই ক্ষেত্রে একটা বিজনেস অর্গানাইজেশনসে তো টিএফসি তো ইনকার হচ্ছে, এই কারণে টিসিটা স্টার্ট হবে এই পয়েন্ট থেকে। কারণ আজকে যদি 0 প্রোডাকশনস হয় তখন একটা বিজনেস অর্গানাইজেশনসের টিসি কত,
টিসি ইকুয়ালস টু টিএফসি, সেই কারণে এটা এইখান থেকে হবে, আর এইটা স্টার্ট হবে টিএফসির এখান থেকে, কিন্তু এটা শেপ আসবে টিভিসির মতন। ঠিক আছে?